বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ ভূমিরূপ বিজ্ঞান তথা জিওমরফোলজি এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে নদীর ক্ষয়জাতের ফলে সৃষ্ট ভূমিরূপ তথা নদীর কর্ষণ ঘর্ষণ এর ফলে বা ক্ষয়ের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্য, অর্থাৎ নদীর স্রোতের ফলে পলি জমে যে সঞ্চয় বা জমাট বেঁধে বালুচর বা বালু বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে মাটি দিয়ে। আজকে আমরা এই নদীর সঞ্চয় কার্য ও সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তাহলে নদীর সঞ্চয় কার্য ও সৃষ্ট ভূমিরূপ। আমরা জানি যে বাংলাদেশের যে বড় বড় নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, প্রত্যেকটা নদীর শেষ অর্থাৎ পতিত হয়েছে গিয়ে আমাদের যে বঙ্গোপসাগরের নিকট বা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। সেই সুবাদে প্রত্যেকটা সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে নদীর নিম্ন গতি থাকে, অর্থাৎ সমুদ্রের পানি থাকে ঘন, যেহেতু লবণাক্ত, আবার যেহেতু নদীর পানি থাকে লবণাক্ত থাকে না, মিষ্টি পানি থাকে, সেই জায়গায় পানি থাকে ঘনত্ব কম থাকায় নদীর পানি যখন সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে মিলিত হয় তখন এর গতি থাকে নিম্ন গতিতে। এই সময় নদী উপত্যকা সর্বাপেক্ষা অধিক প্রশস্ত হয় এবং গভীরতা একেবারে কমে যায়। ফলে নদীবাহিত যে শিলাচূর্ণ নদীর স্রোতের সাথে বাহিত হয়ে অত্যন্ত বিস্তৃত প্লাবনভূমি গড়ে ওঠে। এই প্লাবনভূমিতে এসে নদীর গতিপথ পরিবর্তন হতে থাকে এবং এই সময় ভূমিরূপের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের প্লাবনভূমি, নদী বাঁক, নদী ধাপ, নদী তীর জলাভূমি, বিননী নদী এবং বদ্বীপ সহ বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে বিভিন্ন কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন পলল পাখা ও পলল কোণ, তা অ্যালুভিয়াল ফ্যান, অ্যালুভিয়াল কোণ। পলল পাখা, পলল কোণ, অর্থাৎ এই ভূমিরূপটা হবে অনেকটা পাখার নেই, এই জন্য এটার নাম হয়েছে পলল পাখা বা পলি দ্বারা সঞ্চিত হয়ে পাখার মতো দেখানোর কারণে এটা হচ্ছে পলল পাখা। আবার পলি দ্বারা সঞ্চিত হয়ে একটা কোণাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে পলল কোণ। যেমন পাহাড় পর্বত বা উচ্চ অঞ্চল থেকে নদী সমতল ভূমিতে নেমে আসার ফলে ঢাল দ্রুত কমে যায়। এই অবস্থায় নদীর পানিতে বাহিত বিভিন্ন ধরনের পদার্থের বোঝা বহন করা সম্ভব হয় না, ফলে তা পাদদেশের নদী খাতেই সঞ্চয় করে। এক পর্যায়ে নদী তার এই বোঝা এড়িয়ে নতুন পথে তথা নিম্ন গতিতে অগ্রসর হয়। এইভাবে নদী পাহাড়ের পাদদেশের এক পাশ থেকে অন্য পাশে স্থান পরিবর্তন করে এবং অবশেষে তা একটা পাখার মতো ডালো ভূমিরূপ সৃষ্টি করে, যা পলল পাখা নামে পরিচিত। পাশের চিত্র তোমরা দেখো একটু, যে এই যে পলল পাখা, অর্থাৎ এটা যদি পুরাটা পাহাড় হয়, এই পাহাড়ের পাদদেশে পানিটা যখন ধীরে ধীরে আসে তখন এখানে আস্তে আস্তে উপর থেকে পড়ার সময় একদম দ্রুত পড়ে যায়, একদম নিচে মাটিতে ঝর্ণার মতো যখন মাটিতে পড়ে তখন এখানে আস্তে আস্তে ভূমি সঞ্চিত হতে থাকে, সঞ্চিত হয়ে এইরকম একটা ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপটাকে বলা হয় পলল পাখা। যদি আমরা পলল কোণ বলি, অর্থাৎ আবার পলল কোণ, যে সকল অঞ্চলে মাটি অধিক পরিমাণে পানি শোষণ করতে পারে সেই সকল অঞ্চলের সঞ্চয় প্রশস্ত না হয়ে কোণাকৃত হয়। অর্থাৎ
যে এই যে নদী যদি আমরা দেখি, এটা হচ্ছে পর্বত, এই নদীর পানি আস্তে আস্তে যখন বেয়ে যায় তখন এই পর্বতের মাটিগুলো নরম থাকার কারণে তখন এই পানিটা দ্রুত সে শুষে নেয়, শুষে নেওয়ার কারণে দেখা যাচ্ছে এখানে সঞ্চিত হওয়ার ফলে ভূমিরূপ যে সৃষ্টি হয় সেটা হচ্ছে পলল কোণ। এরপর হচ্ছে প্রাগদেশীয় পলল সমভূমি। পাহাড়ের পাদদেশে নদীবাহিত পানি সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে পাদদেশীয় পলল সমভূমি বলে। বাংলাদেশের রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই পাদদেশীয় পলল সমভূমি নামে পরিচিত, যেমন তিস্তা, আত্রাই, যমুনেশ্বরী প্রভৃতি নদী দ্বারা এই অঞ্চলে বিদ্যুৎ। এইসব নদী হিমালয় পর্বত হতে উৎপন্ন হয়েছে। এই নদীগুলো সহজেই পাহাড় হতে পলল বহন করে এই অঞ্চলে সঞ্চয় করে পাদদেশীয় পলল ভূমি গঠন করেছে। তাই এই পাহাড়ের পাদদেশে দুই বা ততোধিক পলল পাখা বা কোণ মিলিত হয়েও পাদদেশীয় পলল সমভূমি গঠন করতে পারে। তারপর যদি আমরা প্লাবন সমভূমি, যেমন হচ্ছে প্লাবন সমভূমি বা ফ্লাড প্লেন বলে, যে অধিকাংশ নদী তার নিম্ন প্রবাহে সূক্ষ্ম কর্দম প্রভৃত সঞ্চিত করে থাকে। বন্যা বা প্লাবনে নদী দুকুল ভাসিয়ে পানিতে ডুবে যায় এবং তাতে নতুন পলি সঞ্চিত হয়। এরূপ নদীর মোহনায় পলি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমির সৃষ্টি করে। যেমন গঙ্গা, পদ্মা, নীল, ইয়াংসি, কিয়াং প্রভৃতি নদীর মোহনায় এরূপ প্লাবন সৃষ্টি হয়েছেন। প্লাবন সমভূমিতে স্বাভাবিক বাঁধ, পশ্চাৎ জলাভূমি, নদীর বাঁক, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কর্দম, ছিপি, বালুচর, বেনুনি এইসব জিনিসগুলো বা দেখা যায়, যেখানে এই ফ্লাড প্লেনে পলি সঞ্চিত হয়ে এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়, যেটা আমরা চিত্রে 6, 3, 4 এবং 3 দেখলাম, যে নদী এবং অশ্বক্ষুরাকৃতি যেটা আমরা বলতেছি হ্রদ, এই প্লাবন সমভূমি এবং প্লাবন সমভূমির মাঝখানে যে নদীটা বয়ে যায়, এই নদীটা আস্তে আস্তে তার নিম্ন গতিটা যখন স্রোতের প্রবাহটা বা পানির প্রবাহটা একটু কমে যায়, তো সেই ক্ষেত্রে পলি জমাট হতে হতে একটা ফ্ল্যাট প্লেন বা একটা সমভূমির আকৃতি ধারণ করে, যেটাকে আমরা প্লাবন সমভূমি বলি। তারপর হচ্ছে যেমন প্রাকৃতিক বাঁধ বা ন্যাচারাল লিপ, যে প্লাবন সমভূমিতে বা ফ্ল্যাট প্লেনে নদীর তীরবর্তী এলাকায় প্রাকৃতিক বাঁধ লক্ষ্য করা যায়। নদীর নিকটবর্তী এলাকায় এর উচ্চতা সবচেয়ে বেশি হয় এবং পিছনের দিকে ক্রমশ ঢাল হয়। আমরা যদি একটা নদীর পাড়ে যাই, দেখা যাবে যখন নদীর পাড়টা সবসময় উঁচু হয় এবং তার পার্শ্ববর্তী অর্থাৎ পিছনের দিকে ক্রমশ ঢালু থাকে, কারণ হচ্ছে এই নদীতে ভেয়ে আসা পলি, কর্দম, নলি, পাথর এগুলো আস্তে আস্তে সঞ্চিত হয়। এই সঞ্চিত নদীর পাড়টা আস্তে আস্তে বড় হয়ে একটা বাঁধের মতো তৈরি হয়, যেটাকে আমরা ন্যাচারাল লিপ বা প্লাবন সমভূমি বলি। এই জন্য আমরা যে নদীর তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি জমা, যত দূরে যাওয়া যায় ততই পলি কম সঞ্চিত হয়। প্লাবনের ফলে এরূপ সঞ্চয় বৃদ্ধি পেয়ে বাঁধের আকার ধারণ করে এরূপ বাঁধকে প্রাকৃতিক বাঁধ বলা হয়। পশ্চাৎ জলাভূমি সঞ্চয় বা ব্যাক সোয়াম, প্রাকৃতিক বাঁধের পশ্চাৎ দিকে নদীর পলি সঞ্চিত ক্রমশ কম হয়, তা নিম্ন ভূমিরূপে অবস্থান করে। বর্ষার পরে বন্যার পানি সরে গেলে এই নিম্ন ভূমিতে জল আবদ্ধ অবস্থায় থেকে যায়। প্রাকৃতিক বাঁধের পশ্চাতে অবস্থিত এইরূপ জলাভূমিকে পশ্চাৎ জলাভূমি বা ব্যাক সোয়াম বলা হয়। বাংলাদেশের অধিকাংশ নদীর স্বাভাবিক বাঁধের পশ্চাতে জলাভূমি রয়েছে, এগুলো অনেক সময় বিল নামে পরিচিত। আমরা জানি যে প্রাকৃতিক বাঁধের পিছনে ক্রমশ ঢালু থাকার কারণে যেখানে পানি জমাট বেঁধে থেকে যায়, ওই জমাট বাঁধাকে বলা হয় ব্যাক সোয়াম বা পশ্চাৎ জলাভূমি, বা গ্রাম অঞ্চলে এখনো যেটা আমরা বিল নামে পরিচিত, যেটা পলি ও কাদা দিয়ে এই সুবিস্তৃত ভূমি গড়ে ওঠে।
এরপর হচ্ছে পশ্চাৎ ঢাল বা ব্যাক স্লোপ। স্বাভাবিক বাঁধের পশ্চাতে অপেক্ষাকৃত মৃদু ঢাল বিশিষ্ট ভূমিকে পশ্চাৎ ঢাল বলা হয়। এই পশ্চাৎ ঢাল জলাভূমি পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। বাংলাদেশের অধিকাংশ নদীর পশ্চাতে এরূপ পশ্চাৎ ঢাল রয়েছে। এরপর হচ্ছে আমরা জানি জলাভূমি বা মার্স। নদী গতি পরিবর্তন করলে প্লাবন ভূমির মধ্যস্থ পরিত্যক্ত গতিপথ ধীরে ধীরে ভরাট হয়ে যায়। কিন্তু যেসব স্থান ভরাট হয় না সেখানে পানি জমে জলাভূমির সৃষ্টি করে। আবার প্লাবন ভূমির অভ্যন্তরের নিচু অঞ্চলে পানি জমে ও জলাভূমির সৃষ্টি হয়। এইরূপ জলাভূমিকে বিল বলা হয়, যেমন রাজশাহী চলন বিল, গোপালগঞ্জ জেলার বিল ও সিলেটের বিল এই জাতীয় জলাভূমির প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ যেখানে নদীর গতি পরিবর্তন হয়ে বা করলে প্লাবন ভূমির মধ্যস্থ পরিত্যক্ত গতিপথ থাকে, যেখানে পানির প্রবাহ থাকে না, প্লাবন থাকে না বা স্রোত থাকে না, গতিপথ থাকে না, এই পানিটা স্থির হয়ে যায়, ভরাট হয়ে যায়, স্থির হয়ে জলাভূমির সৃষ্টি করে। তারপর 8 নম্বর হচ্ছে আমরা দেখি নদী বাঁক বা মিয়ান্ডার। যে নদী বাঁক আমরা তোমার চিত্রতে ডান পাশের চিত্রে লক্ষ্য করো যে নদী বাঁক একটা গুরুত্বপূর্ণ নদীর বৈশিষ্ট্য যা প্রায় চোখে দেখা যায়। আমরা জানি যে নদী আঁকা বাঁকা দেখা যায়, কারণ কি? কারণ হচ্ছে নদী যখন নদীর প্রবাহ স্রোত বা নদীর যখন প্রবাহমান হয় তখন এক পাশে ক্ষয় হয়, আরেক পাশে জমাট বাঁধে, বা এক পাশে ক্ষয় কার্য চালায়, আরেক পাশে সঞ্চয় কার্য চালায়। যে জন্য নদী বাঁকের ক্ষয় ক্রিয়ার কারণে নদী খাতের অবস্থানে ক্রমাগত পরিবর্তন হয়, কিন্তু খাতের আয়তন অপরিবর্তিত থাকে। নদীর গতিপথে উঁচু নিচু স্থান বা কঠিন শিলা থাকলে নদীর গতি বেঁকে যায়, একে সরপিল বা আঁকা বাঁকা নদী বলা হয়। বাঁকের মুখে নদী তীরের যে স্থানটি স্রোতের ঠিক সম্মুখে থাকে, অর্থাৎ স্রোতের আঘাতে সেখানে খুব বেশি ক্ষয় হয়, ফলে ওই স্থানে নদী প্রতি ভাঙতে থাকে এবং তার বিপরীত দিকে স্রোতের বেগ হ্রাস পাওয়ায় সেখানে পলি মাটি ও বালুকা সঞ্চিত হয়ে চর পড়তে থাকে। বাংলাদেশের যে সকল চরের সৃষ্টি হয় সেটি হচ্ছে নদীর বাঁক থাকার কারণে। তারপর হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সপুলে। পাশের চিত্র তো লক্ষ্য করো যে সমভূমিতে প্রবাহিত কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। কোনো সময় এই বাঁক এত বেশি বৃদ্ধি পায় যে দুটি বাঁক নিজেদের খুব কাছাকাছি এসে পড়ে। এক পর্যায়ে উভয় অংশ যখন আস্তে আস্তে মিলিত হয়ে যায় এবং নদী সোজাভাবে চলতে থাকে, আর ক্ষয়প্রাপ্ত বাঁকা অংশটি নদী খাত হতে বিচ্ছিন্ন হয়ে নদীর আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের মতো দেখা যায় বলেই তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। এরপর 10 হচ্ছে বালুচর ও বিরুনি নদী, যেটা স্যান্ডবার ও ব্রেডেড রিভার। কোন নদীর পরিবহন ক্ষমতার চেয়ে অতিরিক্ত পলি উৎস অঞ্চল থেকে নদীতে সরবরাহ হয় তা নদী খাতেই জমা হয়। নদীর ভিতর বালি, নুড়ি, কাকর, কর্দম ইত্যাদি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে বালুচর বলে। বালুচর প্রধান দুটি কারণে সৃষ্টি হয়। প্রথমত, নদীর পানিতে যখন অতিরিক্ত বালু থাকে, কর্দম থাকে, নুড়ি থাকে ইত্যাদি মিশ্রিত থাকে, স্রোতের বেগ কমে যায়, তখন দ্রুত স্রোতটা কমে গিয়ে সঞ্চিত হতে থাকে, চরের সৃষ্টি হয়। আবার দ্বিতীয়ত দেখা যায় নদী খাতে অতিরিক্ত পলি সঞ্চয়নের কারণে বহু ভাগে বিভক্ত হয়ে যায়। এইরূপ বহু শাখা বিশিষ্ট পানির ধারা অনেকটা চুলের বিনুনির মতো দেখা যায়, যাকে আমরা বিনুনি নদী বা উৎপাদিত নদীও বলি। যে সকল নদীতে পানির প্রবাহে ঋতুভিত্তিক পরিবর্তন ব্যাপক হয় সেখানে এই ধরনের নদী বিন্যাস দেখা যায়। যেমন বাংলাদেশে যমুনা নদীতে এই ধরনের বিনুনি বিন্যাস দেখা যায়। এই জন্য যমুনা নদীকে চর উৎপাদী নদীও বলা হয়। 11 নম্বর সঞ্চিত পরিমাণ যে ভূমিরূপ, এটা হচ্ছে বদ্বীপ, যেটা ডেল্টা। নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ খুব কমে যায় এবং নদীর পানির সঙ্গে মিশ্রিত শিলাচূর্ণ, বালি, কাদা প্রভৃতি তলানি রূপে সঞ্চিত হতে থাকে। নদীর মোহনায় সমুদ্রের লবণ মিশ্রিত পানি এ তলানি পড়তে বিশেষভাবে সাহায্য করে।
নদী যদি কোনো কম স্রোত বিশিষ্ট বা স্রোতহীন সমুদ্রে পড়ে, তাহলে ওই সমস্ত নদীর মুখে জমতে জমতে নদীর মুখ প্রায় বন্ধ হয়ে যায় এবং কালক্রমে ওই চড়া ভূমি সমুদ্রের পানির উপর উঁচু হয়ে ওঠে। তখন নদী বিভিন্ন শাখায় ওই চড়া ভূমিকে বেষ্টন করে এটা ডেল্টা আকৃতির বা ইংলিশ বা ল্যাটিন ডেল্টার মতো আকৃতি ধারণ করে। ওই আকৃতিকে বা ওই ভূমিকে বলা হয় বদ্বীপ। বদ্বীপের আকার বিশেষভাবে নির্ভর করে নদী বাহিত পললের উপর গঠন ও যেখানে পলি সঞ্চিত হয় সেই স্থানের প্রাকৃতিক পরিবেশের উপর। নদীর প্রধান ধারা অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে এই সমস্ত শাখা নদীর মাধ্যমে প্রবাহী সমুদ্রে পৌঁছে শাখা নদীর সমূহ দ্রুত স্থান বদল করে ধীরে ধীরে একটি আদর্শ বদ্বীপের সৃষ্টি হয়। তো এইভাবে যেমন বাংলাদেশের পদ্মা, গঙ্গা এগুলো যখন বঙ্গোপসাগরে পতিত হয়, সেখানে বিপুল পরিমাণ পলি জমাট হয়ে বাংলাদেশে একটি বৃহৎ ডেল্টা বা বদ্বীপের সৃষ্টি হয়েছে। এই জন্য বাংলাদেশকে বৃহত্তম বা পৃথিবীর বড় একটা বদ্বীপ রাষ্ট্র বলা হয়। তো ধন্যবাদ সবাইকে যে আমরা আজকে নদীর সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপের সৃষ্টি হতে পারে সেই ভূমিরূপগুলো আলোচনা করেছিলাম বা করলাম। সেখানে প্রতিটা ধাপ অর্থাৎ নদীর, আমরা জানি যে বাংলাদেশটা ক্রমশ উত্তর এবং দক্ষিণ কিছুটা ঢালু থাকার কারণে হিমালয় থেকে বা ভারত থেকে দিয়ে আসা নদীর পানিগুলো আস্তে আস্তে গঙ্গা পদ্মা হয়ে মেঘনা, যমুনা, কর্ণফুলী হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ পলি, কাঁকড়, নড়ি, পাথর, বিভিন্ন ধরনের পলি এই পানির স্রোতের সাথে নিয়ে এসে বঙ্গোপসাগরের সাথে মিলিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেখানে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলো আমরা আলোচনা করলাম। তো তোমাদেরকে অসংখ্য আবারও ধন্যবাদ দেই যে তোমরা নিয়মিত ক্লাস এনজয় করছো। তোমরা প্রত্যেকটা ক্লাস ডাউনলোড করে রেখে দিবে এবং চর্চা করবে। যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করো সেটা কমেন্টে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।